পৃষ্ঠ সংখ্যা 175, পৃষ্ঠ সংখ্যা 33। পাশ্চাত্য ভাবধারা প্রভাবে ব্রিটিশ শাসনকালে বাংলার নবজাগরণের বিকাশ সম্পর্কে আলোচনা করো। বাংলার নবজাগরণ। ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষা ভাবধারা প্রভাবে ভারতের যে বৌদ্ধিক ও সাংস্কৃতিক অগ্রগতি ঘটেছিল তার সর্বাধিক প্রতিফলন ঘটে বাংলায়। পাশ্চাত্য ভাবধারার প্রভাবে ঊনবিংশ শতকে বাংলায় শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সম্ভব হয় এবং বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত অগ্রগতি অব্যাহত থাকে। পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার প্রভাবে বাংলায় এক নবজাগরণের সূচনা ঘটে। এই ঘটনা বাংলার নবজাগরণ নামে পরিচিত। বাংলার নবজাগরণের অগ্রগতি পরবর্তীকালে বাংলার সীমানা ছাড়িয়ে ভারতের অন্যান্য প্রান্তে এমনকি ভারতীয় উপমহাদেশে অন্যত্র প্রসারিত হয়। এক, নবযুগের সূচনা। মধ্যযুগে বাংলায় যে অবৈজ্ঞানিক ও ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু ছিল, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে তাতে পরিবর্তন ঘটে। বাংলার মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণে অত্যন্ত আগ্রহ প্রকাশ করে। আধুনিক পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বাংলার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে এক নবযুগের সূচনা হয়। নবজাগরণের প্রভাবে বাংলায় যুক্তিবাদ, মানবতাবাদ, উপযোগিতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, জাতীয়তাবাদ, সমাজবাদ, ডারউইনবাদ প্রভৃতি আধুনিক আদর্শের প্রসার ঘটে। জেরেমি বেন্থার 1748 থেকে 1832, টমাস পেইন 1737 থেকে 1809, চার্লস ডারউইন 1809 থেকে 1882, জন স্টুয়ার্ট মিল 1806 থেকে 1873 খ্রিস্টাব্দ প্রমুখ পাশ্চাত্য চিন্তাবিদদের মতাদর্শ বাংলার শিক্ষা ও সংস্কৃতিকে যথেষ্ট প্রভাবিত করে। 2, প্রাচ্যবিদ্যার চর্চা। পাশ্চাত্য ভাবধারা প্রভাবে বাংলায় প্রাচ্যবিদ্যা ব্যাপক চর্চা শুরু হয়। কলকাতাকে কেন্দ্র করে চর্চা এগিয়ে চলে। প্রাচ্যবিদ্যা চর্চার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পণ্ডিত ম্যাক্স মুলার, ক্যানিংহাম প্রিন্সেপ, রাজেন্দ্রলাল মিত্র প্রমুখ তাদের গবেষণার মাধ্যমে দেশবাসীর সামনে প্রাচীন ভারতের অতীত গৌরবের কাহিনী তুলে ধরেন। পৃষ্ঠা 176। ফলে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির শ্রেষ্ঠত্ব সম্পর্কে দেশবাসী অবহিত হয়। 3, মনীষীদের ভূমিকা। আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি মধ্যবিত্তরা বাঙালির সাংস্কৃতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের বিষয়ে সবচেয়ে অগ্রগণ্য হলেন বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়। তিনি বাংলার সামাজিক ও হিন্দু ধর্মের সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীকালে ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মনীষী বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাবধারার সংস্কার ঘটান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার ও শিক্ষার প্রসারে, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও স্বামী বিবেকানন্দের ধর্মীয় সংস্কারে, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য অগ্রগতির ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। 4, জ্ঞানের বিকাশ। নবজাগরণের প্রভাবে বাংলার শিক্ষা, সাহিত্য, চিত্রকলা, সমাজ, ধর্ম, রাষ্ট্রনীতি প্রভৃতির সার্বিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। 4, জ্ঞানের বিকাশ। নবজাগরণের প্রভাবে বাংলার শিক্ষা, সাহিত্য, চিত্রকলা, সমাজ, ধর্ম, রাষ্ট্রনীতি প্রভৃতির সার্বিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটে। সাহিত্য ও শিল্পকলা অগ্রগতি এক রাজকীয় আন্দোলনের রূপ নেয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যের মাধ্যমে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনা দেশবাসীর মধ্যে প্রচার করেন। তার আনন্দমঠ উপন্যাসের সন্তান দল জ্ঞানের সঙ্গে ভক্তির, ধর্মের সঙ্গে কর্মের সমন্বয়ে যে আদর্শ তুলে ধরে তা জাতিকে এগিয়ে যাওয়ার সঠিক পথ দেখায়। বিভিন্ন বাংলা সংবাদপত্র, সাময়িক পত্র প্রকাশিত হয়। ইতিহাস, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে চর্চার যথেষ্ট অগ্রগতি ঘটে। এর ফলে বাঙালি জাতি মননে রাজনৈতিক ও জাতীয়তাবাদী চেতনা প্রসার ঘটে। এই চেতনা শীঘ্রই ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুর হন এই চেতনার রাজমুকুট। 5, বিজ্ঞানের অগ্রগতি। পাশ্চাত্য বিজ্ঞানের প্রভাবে বাংলার বিজ্ঞান চর্চার অভূতপূর্ব অগ্রগতি ঘটে। বিভিন্ন বাঙালি বিজ্ঞানী এই সময় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার করে খ্যাতি অর্জন করেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ ও বেতার যন্ত্র আবিষ্কার করে বিজ্ঞান জগতে নবদিগন্ত উন্মোচন করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় রসায়ন গবেষণায় খ্যাতি অর্জন করেন। পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম তত্ত্বের গবেষণা ও বোসন কণা আবিষ্কার করে বিশ্বের দরবারে ভারতীয় বিজ্ঞানের উৎকর্ষ তুলে ধরেন। বাঙালি চিকিৎসক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরে ঔষধ আবিষ্কার করে খ্যাতি অর্জন করেন। বিখ্যাত পদার্থবিদ মেঘনাথ সাহা সমীকরণ প্রকাশ করে খ্যাতি অর্জন করেন। 6, সংগঠন প্রতিষ্ঠা। বাংলায় নবজাগরণের সময় পাশ্চাত্য অনুসরণ এখানে শিক্ষা,
ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে। এইসব প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দ, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দ, হিন্দু কলেজ 1817, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817, কলকাতা মেডিকেল কলেজ 1835, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে প্রভৃতি। উপসংহার: ঊনবিংশ শতকে বাংলার সাংস্কৃতিক ও বৌদ্ধিক জগতের জাগরণকে আচার্য যদুনাথ সরকার দ্বিধাহীনভাবে নবজাগরণ বলে অভিহিত করেছেন। তিনি বাংলার নবজাগরণকে ইতালির নবজাগরণের চেয়েও ব্যাপক, গভীর ও বৈপ্লবিক বলে উল্লেখ করেন। তার মতে পেরিক্লেসের যুগে এথেন্স যেমন সমগ্র গ্রিসের শিল্প ও সংস্কৃতির শিক্ষাকেন্দ্র ও জন্মদাত্রী ছিল, তেমনি ব্রিটিশ শাসনাধীনে সমগ্র ভারতের কাছে বাংলাও ছিল ঠিক তাই। অধ্যাপক সুশোভন সরকার, অম্লান দত্ত প্রমুখ বাংলার জাগরণে বিভিন্ন সীমাবদ্ধতা উল্লেখ করে একেও নবজাগরণ বলে মেনে নিয়েছেন। প্রশ্ন 34, বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের তুলনা করো। পাশ্চাত্য ভাবধারার প্রভাবে ঊনবিংশ শতকে বাংলার শিক্ষা সংস্কৃতির যে ব্যাপক অগ্রগতি শুরু হয়, তার ফলে বাংলায় এক নবজাগরণের সূচনা হয়। এই অগ্রগতি অব্যাহত থাকে বিংশ শতকে প্রথমার্ধ পর্যন্ত। এই ঘটনা বাংলার নবজাগরণ নামে পরিচিত। বাংলার নবজাগরণের ধারা রাজা রামমোহন রায়ের সংস্কার কর্মসূচি থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল কাজকর্ম পর্যন্ত অব্যাহত থাকে। 19 শতকে বাংলার নবজাগরণকে কোনো কোনো ঐতিহাসিক পঞ্চদশ ষোড়শ শতকে ইতালীয় নবজাগরণের সঙ্গে তুলনা করেন। তাছাড়া বাংলার নবজাগরণের প্রকৃতি, সীমাবদ্ধতা, গুরুত্ব প্রভৃতি বিষয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে। বাংলার নবজাগরণের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে এগুলিও বিচার্য বিষয়। বাংলার নবজাগরণের প্রকৃতি: 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে এই জাগরণকে নবজাগরণ বলা যায় কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। এই সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. বাস্তব নবজাগরণ। 19 শতকে বাংলায় প্রকৃতই নবজাগরণ ঘটেছিল বলে অনেকে মনে করেন। বাংলার সাংস্কৃতিক বৌদ্ধিক জাগরণকে স্যার যদুনাথ সরকার তার হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থে দ্বিধাহীনভাবে রেনেসা বা নবজাগরণ বলে অভিহিত করেছেন। তিনি বাংলার নবজাগরণকে ইতালির নবজাগরণের চেয়েও ব্যাপক, গভীর ও বৈপ্লবিক বলে উল্লেখ করেন। অধ্যাপক সুশোভন সরকার, অম্লান দত্ত প্রমুখ বাংলার জাগরণে বিভিন্ন সীমাবদ্ধতা উল্লেখ করে একে নবজাগরণ বলে মেনে নিয়েছেন। 2. তথাকথিত নবজাগরণ। সেন্সাস কমিশনার অশোক মিত্র মনে করেন যে এই জাগরণ শহর কলকাতার মানুষের মধ্যে আবদ্ধ ছিল, গ্রামীণ বাংলার জনগণকে তা স্পর্শ করতে পারেনি। তিনি 1951 খ্রিস্টাব্দে আদমশুমারির রিপোর্টে বাংলার এই জাগরণকে তথাকথিত নবজাগরণ বলে আখ্যান দেন। সুপ্রকাশ রায়, ডক্টর বরুণ দে, ডক্টর সুমিত সরকার প্রমুখ এই অভিমত সমর্থন করেছেন। পণ্ডিত বিনয় ঘোষ বঙ্গীয় নবজাগরণকে একটি অতিকথা বা মিথ বলে অভিহিত করেন। পৃষ্ঠা 177। 3. নবজাগরণের স্রষ্টা। বাংলার নবজাগরণের প্রকৃত স্রষ্টা কারা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। বাংলার নবজাগরণে রামমোহন বা ডিরোজিওর যে কোনো কৃতিত্বকে মার্কিন গবেষক ডেভিড কফ অস্বীকার করেছেন, কিন্তু এই অভিমত যথার্থ নয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে পাশ্চাত্য সভ্যতার সমন্বয়ে ভারতবাসীর অন্তরে নবজাগরণের সূচনা হয়। ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের তুলনা। অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ ইতালি ও বাংলার নবজাগরণের মধ্যে মিল ও অমিল উভয়ই খুঁজে পেয়েছেন। আবার ডক্টর অমলেশ ত্রিমাঠি প্রমুখ মনে করেন যে ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের তুলনা অর্থহীন। সাদৃশ্য। ইতালির সঙ্গে বাংলার নবজাগরণের বিভিন্ন সাদৃশ্যগুলো উল্লেখ করা হলো। বিষয়: ইতালির নবজাগরণ, বাংলার নবজাগরণ। 1. মুক্তির পথ। ইতালির নবজাগরণ মধ্যযুগের কুসংস্কার, জড়তা ও অন্ধকার থেকে ইউরোপকে মুক্তির পথ দেখায়। বাংলার নবজাগরণ মধ্যযুগের কুসংস্কার, জড়তা ও অন্ধকার থেকে ভারতকে মুক্তির পথ দেখায়। 2. প্রেরণার উৎস। ইতালির নবজাগরণের অনুপ্রেরণার উৎস ছিল প্রাচীন গ্রিক ও লাতিন সাহিত্য। বাংলার নবজাগরণের প্রেরণার উৎস ছিল প্রাচীন সংস্কৃত, মধ্যযুগীয় ফার্সি, আধুনিক ইংরেজি সাহিত্য। 3. যুক্তিবাদী মানবতাবাদী মানসিকতা। ইতালির নবজাগরণের স্বাধীন ও যুক্তিবাদী মানবতাবাদী অনুসন্ধানী মানসিকতা লক্ষ্য করা যায়। বাংলার নবজাগরণের স্বাধীন, যুক্তিবাদী, মানবতাবাদী অনুসন্ধানকারী মানসিকতা লক্ষ্য করা যায়, যার প্রকৃষ্ট উদাহরণ হল রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ। 4. সাহিত্য অগ্রগতি। ইতালির নবজাগরণে কথ্য ভাষায় সাহিত্যের প্রসার ঘটে। বাংলার নবজাগরণে বাংলা ভাষার সাহিত্যের অগ্রগতি ঘটে। বৈসাদৃশ্য। ইতালির সঙ্গে বাংলার নবজাগরণে বিভিন্ন পার্থক্য বা বৈসাদৃশ্য ছিল। এই পার্থক্যগুলো লক্ষ্য করে ঋষি অরবিন্দ বলেছেন যে ইউরোপের ধাঁচে নবজাগরণ ভারতের মাটিতে সম্ভব নয়। যাই হোক, উভয় নবজাগরণের বৈসাদৃশ্যগুলো নিচে উল্লেখ করা হলো।
বিষয় ইতালির নবজাগরণ, বাংলার নবজাগরণ। ১. প্রেক্ষাপট। ইউরোপের দ্বাদশ শতকের নবজাগরণ, বাণিজ্য বিপ্লব, নগর বিপ্লব প্রভৃতির ঘটনা ইতালির নবজাগরণের প্রেক্ষাপট রচনা করেছিল। বাংলার নবজাগরণে এরূপ প্রেক্ষাপট অনুপস্থিত ছিল বলে ডক্টর অমলেশ ত্রিপাঠী মনে করেন। ২. গতি। ইতালিতে ইউরোপীয় নবজাগরণে প্রবল গতিবেগ, উদ্যম ও বহুমুখী সৃজনশীলতা লক্ষ্য করা যায়। ইতালির নবজাগরণের মতো গতিবেগ, উদ্যম এবং বহুমুখী সৃজনশীলতা বাংলার নবজাগরণে লক্ষ্য করা যায় না। ৩. পরিবেশ। ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে স্বাধীন ও মুক্ত পরিবেশে ইতালির নবজাগরণ বিকশিত হয়েছিল। কলকাতা কেন্দ্রিক বাংলার নবজাগরণের সময় কলকাতা ও বাংলা ছিল ব্রিটিশদের কাছে পরাধীন। ৪. ব্যাপকতা। ইতালির নবজাগরণ ছিল সার্বিক এবং ব্যাপক, এবং এই নবজাগরণ সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রায় সব স্তরের মানুষকে স্পর্শ করেছিল। ইতালির সীমা অতিক্রম করে নবজাগরণ ইউরোপের অন্যান্য দেশেও প্রসারিত হয়েছিল। বাংলার নবজাগরণ ছিল সীমাবদ্ধ নবজাগরণ। এই নবজাগরণ কেবলমাত্র সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। হিন্দু সমাজে বৃহত্তর নিম্নবর্গের মানুষ, কৃষক সমাজ বা মুসলিম সমাজের সঙ্গে নবজাগরণে কোনো সম্পর্ক ছিল না। এই জন্য ডক্টর অনিল শীল একে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। পৃষ্ঠা ১৭৮, প্রশ্ন ৩৫। ভারতীয় সমাজের সময় ও মজুরির শ্রম সম্পর্কে পশ্চিমী ধারণার কিরূপ প্রভাব পড়েছিল? ১৭৬৫ খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে এদেশে কৃষি ছিল ভারতীয়দের প্রধান জীবিকা। এছাড়াও কিছু ব্যবসা বাণিজ্য ছিল। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এদেশে পশ্চিমী ধাঁচে স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালত প্রভৃতি প্রতিষ্ঠিত হয় এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে। ফলে পাশ্চাত্য অনুকরণে এদেশে স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালত, যাতায়াতকারী ছাত্র, শিক্ষক, উকিল, ডাক্তার, করণিক, অন্যান্য সরকারি কর্মীদের মধ্যে পাশ্চাত্যের সময় ও মজুরির জন্য শ্রমের ধারণা গড়ে ওঠে এবং এই বিষয়ে তারা অভ্যস্ত হয়ে ওঠে। ভারতীয় সমাজে পশ্চিমী সময়ের ধারণার প্রভাব। ব্রিটিশ শাসনকালে ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ পশ্চিমী সময়ের ধারণা প্রথম গ্রহণ করে, পরে তা ক্রমে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত হয়। ভারতে পাশ্চাত্যের সময়ের ধারণা প্রচলিত হওয়ার কয়েকটি পর্যায় লক্ষ্য করা যায়। এই পর্যায়গুলি হচ্ছে: ১. প্রাক ঔপনিবেশিক সময়ের ধারণা। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এর আগে ভারতে পশ্চিমী ধাঁচে অফিস, আদালত, স্কুল, কলেজ গড়ে ওঠেনি। তাই পাশ্চাত্য দেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজের সময়ও এদেশে বাধা ছিল না। কৃষক, মজুর, শ্রমিকরা সূর্যোদয়ের পর বাড়িতে খাওয়া দাওয়া সেরে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিত। কাজ থেকে ফেরার সুনির্দিষ্ট কোনো সময় থাকতো না। বিভিন্ন কর্মক্ষেত্রে দুপুর বা বিকেল পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে বিকেলের পরও তাদের কাজ করতে হতো। দিনের বেলা অনেকটা অনুমানের দ্বারা আকাশের সূর্যের অবস্থান দেখে কৃষক ও শ্রমিকদের কাজের শুরু ও শেষ হতো। ২. ঔপনিবেশিক আমলের সময়ের ধারণা। অষ্টাদশ ঊনবিংশ শতকে ইউরোপে ঘড়ির ব্যবহার ক্রমশ বাড়তে থাকে এবং সেখানকার অফিস আদালতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করার অভ্যাস চালু হয়। এই সময় ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে ব্রিটিশদের অনুকরণে দেশে স্কুল, কলেজ, অফিস, আদালত প্রতিষ্ঠিত হতে থাকে এবং এইসব প্রতিষ্ঠানে পাশ্চাত্যের সময়ের ধারণা প্রচলিত হয় এবং সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজের সময় চালু হয়। অফিস আদালতে অনুকরণে ক্রমে ভারতের কলকারখানাগুলোতে পশ্চিমী ধাঁচে সময়সূচি চালু হয়। ৩. ঘড়ির ব্যবহার। পাশ্চাত্যের ধাঁচে ভারতে অফিস আদালতে কাজের সময়সূচি চালু হলে এদেশে ক্রমে ঘড়ির ব্যবহার বৃদ্ধি পায়। আগে সূর্যের অবস্থান দেখে কাজকর্মের সময়সূচি প্রচলিত ছিল। এর পরিবর্তে এখন ঘড়ির সময় ধরে কাজকর্ম শুরু হয়। পাশ্চাত্যের সময় কাঠামোর সঙ্গে তাল মিলিয়ে দিনের কার্যাবলী চালাতে গিয়ে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর সরকারি চাকুরে, স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ঘড়ির ব্যবহার খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ভারতীয় সমাজে পশ্চিমী মজুরির জন্য শ্রমের ধারণার প্রভাব। ভারতে ব্রিটিশ শাসনের প্রসার ঘটার আগে এদেশের দরিদ্র কৃষক ও মজুর শ্রেণী ধনী ভূস্বামী বা খামার মালিকদের অধীনে কাজ করত। প্রভুর জমি বা খামারে শ্রমদানের বিনিময়ে সুনির্দিষ্ট মজুরি লাভের প্রথা তখনও নিয়মিতভাবে গড়ে ওঠেনি। ১. প্রাক ব্রিটিশ মজুরি প্রথা। প্রাক ব্রিটিশ যুগে ভারতের দরিদ্র কৃষক ও মজুররা শ্রমদানের বিনিময়ে শ্রমদাতা বিভিন্ন উপায়ে পারিশ্রমিক পেত। যেমন: ১. কোনো কোনো ক্ষেত্রে শ্রমদাতারা প্রভুর জমিতে বিনা মজুরিতে শ্রমদান করত। বিনিময়ে শ্রমদাতারা নিজের চাষের জন্য প্রভুর কাছ থেকে এক খণ্ড জমি পেত। ২. ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েও কেউ কেউ প্রভুর জমি বা খামারে বিনা পারিশ্রমিকে কাজ করে ঋণের অর্থ পরিশোধ করতে বাধ্য হতো। ৩. অনেক সময় শ্রমদানের বিনিময়ে শ্রমদাতা তার পরিবারের সদস্যরা প্রভুর কাছ থেকে নিজের প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান পেত।
দুই, ব্রিটিশ ধাঁচের মজুরি প্রথা। ব্রিটিশ শাসনকালে ইংরেজ শাসকরা এদেশে স্কুল, কলেজ, অফিস আদালতগুলোতে মাসিক বেতনদান শুরু করে। ইংরেজদের শিল্প কারখানা, নীল চাষ প্রভৃতি ক্ষেত্রে শ্রমিক ও মজুরদের দৈনিক মজুরি দেওয়ার প্রথা চালু হয়। এর ফলে ইংরেজদের অনুকরণে ভারতে শ্রমের বিনিময়ে মজুরি দানের প্রথা চালু হয়। 3, স্বল্প মজুরি। ব্রিটিশ কারিগর, শ্রমিক ও কর্মচারীরা যে হারে মজুরি পেত, ভারতীয় শ্রমিক ফলে ইংরেজদের অনুকরণে ভারতীয় শ্রমের বিনিময়ে মজুরি দানের প্রথা চালু হয়। 3, স্বল্প মজুরি। ব্রিটিশ কারিগর, শ্রমিক ও কর্মচারীরা যে হারে মজুরি পেত, ভারতীয় শ্রমিকরা এর চেয়ে যথেষ্ট কম মজুরি পেত, অথচ বেশিরভাগ ক্ষেত্রে কায়িক শ্রমের সঙ্গে ভারতীয়দের যুক্ত করা হতো। শেষ পর্যন্ত ভারতীয় শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে সরকার 1936 খ্রিস্টাব্দে ভারতীয় মজুরি আইন পাশ করে। উপসংহার: ভারতের সময় ও মজুরির জন্য শ্রমের ক্ষেত্রে পশ্চিমী ধারণার প্রসার ঘটল, তা কখনো অবাধ ছিল না। 1. অষ্টাদশ শতকের মধ্যভাগে এদেশে ঔপনিবেশিক শাসনের ধারাবাহিক প্রসার ঘটল। আধুনিক পশ্চিমী ধারণা এদেশে প্রসার লাভ করতে শুরু করে 19বিংশ শতক থেকে। 2. সময় সম্পর্কে পশ্চিমী ধারণা প্রধানত মধ্যবিত্ত শ্রেণী নামে পরিচিত। আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ক্ষুদ্র অংশে ভারতীয়দের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। ভারতে বৃহত্তর জনগোষ্ঠী এই ধারণা থেকে দূরে ছিল। 3. মজুরির জন্য শ্রমের ক্ষেত্রে সরকার কিছু কিছু উদ্যোগ নিলেও দেশে বিপুল সংখ্যক অজ্ঞ অশিক্ষিত সাধারণ মানুষ প্রকৃতপক্ষে এসবের সুবিধা পায়নি। পৃষ্ঠা 179, প্রশ্ন 36। ভারতীয় সমাজের স্বাস্থ্য সম্পর্কে পশ্চিমী ধারণার কিরূপ প্রভাব পড়েছিল? ভারতীয় সমাজে পশ্চিমী স্বাস্থ্যের প্রভাব। ভারতে ব্রিটিশ শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার আগে ভারতীয়রা নিজেদের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে ব্রিটিশ বা ইউরোপীয়দের মতো সচেতন ছিল না। তখন জনস্বাস্থ্যের ধারণাও গড়ে ওঠেনি। এদেশে তখন ওঝা, গুণিনের ঝাঁটফুঁক, কবিরাজি চিকিৎসা প্রভৃতি ছিল ভারতীয়দের চিকিৎসার প্রধান ভরসা। এইসব চিকিৎসা ছিল খুবই নিম্নমানের এবং এই চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। গুটি বসন্তের মতো ছোঁয়াচে ও মারাত্মক রোগের ক্ষেত্রে হিন্দুদের ভরসা ছিল শীতলা পূজা প্রভৃতির মতো ধর্মীয় নিয়মকানুন ও আচার বিচারের ওপর। ফলে রোগীর মৃত্যুর হারও ছিল যথেষ্ট বেশি। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতে ব্রিটিশ শাসনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দেশে পশ্চিমী ধাঁচের স্বাস্থ্যের ধারণা প্রসার ঘটতে থাকে। 1. আধুনিক চিকিৎসা পদ্ধতি। ভারতে প্রচলিত পিছিয়ে পড়া চিকিৎসা পদ্ধতির স্থলে ব্রিটিশরা এদেশে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আসে। তারা এদেশে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, জনস্বাস্থ্য। ব্রিটিশ শাসকগণ এদেশে জনসংখ্যা ও স্বাস্থ্যকর পরিবেশের ধারণার প্রসার ঘটায়। এদেশে ব্রিটিশ সেনাবাহিনী প্রয়োজনের দিকে নজর রেখে ব্রিটিশ সরকার 1864 খ্রিস্টাব্দে জনস্বাস্থ্য ও সংক্রামক ব্যাধি সংক্রান্ত আইন প্রণয়ন করে। কলকাতা সহ বিভিন্ন স্থানে যৌনকর্মীদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করা হয়। পুণ্যস্থানের কেন্দ্রগুলোতে সেই জল যাতে পুণ্যার্থীরা পান না করে তার উদ্যোগ নেওয়া হয়। দূষিত জীবাণু মূল ঘাঁটি বহু পুকুর ও কুয়ো বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। 3. জনগণের জমায়েতের ক্ষেত্র। বিভিন্ন তীর্থক্ষেত্র, পূজা পার্বণ, মেলা, কীর্তন বা যাত্রাগানে আসর, পুণ্যস্নান। 3. জনগণের জমায়েতের ক্ষেত্র। বিভিন্ন তীর্থক্ষেত্র, পূজা পার্বণ, মেলা, কীর্তন বা যাত্রাগানে আসর, পুণ্যস্নান প্রভৃতি উপলক্ষে বিভিন্ন স্থানে প্রচুর মানুষ একত্রিত হয়। এইসব স্থানে বিভিন্ন ছোঁয়াচে রোগের সংক্রমণ, কলেরা, মহামারীর প্রাদুর্ভাব প্রভৃতি যথেষ্ট আশঙ্কা থাকত। ব্রিটিশের শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে এদেশের জনবহুল স্থানগুলোতে এইসব রোগ সংক্রমণ প্রতিরোধে কোনো প্রথা গড়ে ওঠেনি। ব্রিটিশরা বিভিন্ন উপলক্ষে জড়ো হওয়া এইসব জনবহুল স্থানগুলোতে জনস্বাস্থ্য সুরক্ষা করার পরিকল্পনা করে। তারা জনবহুল এইসব স্থানে বিশুদ্ধ পানীয় জল, শৌচালয়, মেডিকেল বিভাগ, পুলিশ প্রভৃতি নিয়োগ করে রোগ সংক্রমণ, মহামারী ইত্যাদি প্রতিরোধে উদ্যোগ নিত। উপসংহার: স্বাস্থ্য সম্পর্কে ভারতে পশ্চিমী ধারণার প্রসার ঘটল, তা কখনো অবাধ ছিল না। স্বাস্থ্য সম্পর্কে ভারতে পশ্চিমী ধারণার প্রসার ঘটলে তা কখনো অবাধ ছিল না। এদেশে অষ্টাদশ শতকের মধ্যভাগে ঔপনিবেশিক শাসনের ধারাবাহিক প্রসার ঘটল। আধুনিক পশ্চিমী স্বাস্থ্যের ধারণা এদেশে প্রসার লাভ করতে শুরু করে 19বিংশ শতক থেকে। 2. আর্থিক কারণে সরকারের স্বাস্থ্যনীতি মূলত শহরাঞ্চলে সীমাবদ্ধ ছিল, দূর দূরান্তরে গ্রামাঞ্চলে সুবিধা পৌঁছয়নি। 3. কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়রা স্বাস্থ্য সম্পর্কে পশ্চিমী ধারণা প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রশ্ন 37। চীনে আধুনিক খ্রিস্টান ভাবধারা প্রসারে মিশনারিদের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। চীনে মিশনারিদের উদ্যোগ। চীন পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির সংস্পর্শে আসার আগে চীনের সমাজ, শিক্ষা প্রভৃতি সবকিছু অন্তর্মুখী পশ্চাৎপদ হয়ে পড়েছিল। চীনে আফিম যুদ্ধে 1839 থেকে 42 খ্রিস্টাব্দে ব্রিটেনের কাছে পরাজিত হওয়ার পর বিদেশি পুঁজিপতিদের কাছে চীনের দরজা খুলে যেতে থাকে। নানকিং চুক্তি 1842 খ্রিস্টাব্দে, ওয়াংসিয়া চুক্তি 1844 খ্রিস্টাব্দে, ওয়াম্পোয়া চুক্তি 1844 খ্রিস্টাব্দে, পিয়েনসিং চুক্তি 1858 খ্রিস্টাব্দে প্রভৃতির মাধ্যমে বিদেশি পুঁজিপতিরা
চীনে প্রবেশ করে চীনকে লুণ্ঠনে মৃগয়াভূমিতে পরিণত করে। বৈদেশিক ক্ষেত্রে চীনের ধারাবাহিকতা ব্যর্থতার ফলে সচেতন চীনারা উপলব্ধি করতে শুরু করে যে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞান চর্চা ছাড়া চীনের অগ্রগতি সম্ভব নয়। এই পরিস্থিতিতে পাশ্চাত্যে খ্রিস্টান মিশনারিরা চীনে আসতে শুরু করলে সেদেশে বহু স্বাধীনচেতা বুদ্ধিজীবী পাশ্চাত্য শিক্ষাকে স্বাগত জানায়। প্রথম পর্বে মিশনারি। খ্রিস্টান মিশনারিদের মধ্যে আমেরিকার পিটার পার্কার চীনে এসে 1835 খ্রিস্টাব্দে সেখানকার মানুষের চিকিৎসার উদ্দেশ্যে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। চীন প্রথম অ্যাফিমের যুদ্ধে 1839 থেকে 42 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে নানকিং এর সন্ধি 1842 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। এর দ্বারা চীন তার 5টি বন্দর বিদেশিদের বাণিজ্যের জন্য খুলে দেয়। এসব স্থানে অবাধে খ্রিস্টান মিশনারি এসে তাদের সংগঠন গড়ে তুলতে থাকে। টিয়ানজিনের সন্ধি 1858 খ্রিস্টাব্দের পর তারা চীনের সর্বত্র ছড়িয়ে পড়ে। 2. পাশ্চাত্য শিক্ষার প্রসার। আধুনিক পাশ্চাত্য শিক্ষা লাভের উদ্দেশ্য চীনে 1862 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তুং ওয়েন কুয়ান বা বিদেশি ভাষা শিক্ষার কলেজ স্থাপিত হয়। এই কলেজে ইংরেজি, ফরাসি, রুশ, জার্মান প্রভৃতি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হয়। পৃষ্ঠা 180। 1879 খ্রিস্টাব্দে কলেজের শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় 163। এই 163 জন শিক্ষার্থীর মধ্যে 38 জন ইংরেজি, 25 জন ফরাসি, 15 জন রুশ, 10 জন জার্মান ভাষায় শিক্ষা গ্রহণ করে। এখানে গণিত, জ্যোতিষশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, শারীরবিদ্যা, আন্তর্জাতিক আইন প্রভৃতি বিভিন্ন আধুনিক শিক্ষা গ্রহণ করেন। তুং ওয়েন কুয়ান কলেজটি 1902 খ্রিস্টাব্দে ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়। 3. অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তুং ওয়েন কুয়ান কলেজে অনুকরণে 1863 থেকে 66 খ্রিস্টাব্দের মধ্যে সাংহাই, ক্যান্টন, ফুচাও প্রভৃতি শহরে এরূপ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। পশ্চিমের বিজ্ঞান, প্রযুক্তি, গণিত, আন্তর্জাতিক আইন প্রভৃতি বিষয়ে বহু মূল্যবান গ্রন্থ চীনা ভাষা অনুবাদ করা হয়। ফলে 1890 খ্রিস্টাব্দের মধ্যে পাশ্চাত্যের আদর্শ ও ধ্যান ধারণা চীনাদের মধ্যে ছড়িয়ে পড়ে। 4. মিশনারিদের অন্যান্য প্রয়াস। মিশনারিদের উদ্যোগে চীনে বহু বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, জাদুঘর প্রভৃতি প্রতিষ্ঠিত হয়। তাদের উদ্যোগে 1887 খ্রিস্টাব্দে চীনের সাংহাই শহরে পাশ্চাত্য সংস্কৃতি বিষয়ক একটি সমিতি প্রতিষ্ঠিত হয়। 5. কাং ইউ ওয়ের উদ্যোগ। অষ্টাদশ শতকে ইউরোপীয় দর্শন ও রাজনৈতিক আদর্শের অনুরাগী কাং ইউ ওয়ে চীনে খ্রিস্টান মিশনারিদের সংস্কার কর্মসূচির অন্যতম সহযোগীতে পরিণত হন। তিনি চীনে আগত টি রিচার্ড, ইয়ং জে অ্যালেন ও অন্যান্য মিশনারিদের লেখার দ্বারা প্রভাবিত হন। কাং হিউ ওয়ে সব মিশনারিদের সঙ্গে মিলিতভাবে চীনে আধুনিক শিক্ষা প্রসারের কাজে নেমে পড়েন। 6. মিশনারিগণ। বিদেশি পুঁজিপতিদের সঙ্গে খ্রিস্টান মিশনারিরাও ধর্মপ্রচারের উদ্দেশ্যে চীনে প্রবেশ করতে থাকে। চীনের সংস্কার আন্দোলনের প্রয়োজনে প্রেক্ষাপটে খ্রিস্টান মিশনারি বা ধর্মপ্রচারকগণ সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন। ব্রিটেন ও আমেরিকা থেকে চীনে আগত খ্রিস্টান মিশনারিরাই এ বিষয়ে সর্বাধিক উদ্যোগ গ্রহণ করেছিল। ব্রিটেনে আলেকজান্ডার উইলিয়ামসন ও টি রিচার্ড, আমেরিকা ইয়াং জে অ্যালেন ও এপি মার্টিন প্রমুখ খ্রিস্টান মিশনারি চীনের সংস্কার আন্দোলনের বিশেষ উদ্যোগ নেন। উপসংহার। দীর্ঘদিনের প্রয়াস চীনে আগত মিশনারিরা বিভিন্ন সোসাইটি গড়ে তোলেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লন্ডন মিশনারি সোসাইটি, আমেরিকান বোর্ড অফ কমিশনার্স ফর ফরেন মিশনস, আমেরিকান রিফর্মড মিশন, ব্যাপটিস্ট মিশন প্রভৃতি। মিশনারিরা তাদের মুদ্রিত বাইবেল, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি বিষয়ক গ্রন্থগুলো চীনে ছড়িয়ে দেয়। তারা চীনে বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং এগুলি উন্নতি ঘটায়। তারা চীনে বেশ কয়েকটি হাসপাতাল প্রতিষ্ঠা করে এবং পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতি চালু করে। চীনের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি উচ্চশিক্ষিত যুবকরা মিশনারিদের আধুনিক ভাবধারার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। প্রশ্ন 38। মিশনারিদের উদ্যোগে চীনে আধুনিক খ্রিস্টান ভাবধারা প্রসারে কী প্রভাব পড়েছিল? মিশনারিদের উদ্যোগে চীনে আধুনিক ভাবধারা প্রসারের প্রভাব। নানকিংয়ের সন্ধি 1842 খ্রিস্টাব্দে আগে ইউরোপের বিভিন্ন বণিক জাতি চীনের ক্যান্টন বন্দরে বাণিজ্য করতে আসে। সেই সূত্রে এখানে কয়েকটি খ্রিস্টান মিশনারি সংগঠন আসে। নানকিংয়ের সন্ধির পর চীনের অন্তত 5টি এবং টিয়ানজিনের সন্ধি 1858 খ্রিস্টাব্দের পর চীনের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলে মিশনারিরা প্রবেশ করে। পিকিংয়ের সন্ধি 1860 খ্রিস্টাব্দের দ্বারা তারা চীনে জমি জমা কেনার অধিকার পায়। তারা চীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করে। মুদ্রিত বাইবেল, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি গ্রন্থ প্রচার করে। এভাবে তারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ নিলে পশ্চাৎপদ চীনার সমাজ সংস্কৃতিতে যথেষ্ট প্রভাব পড়ে। বিভিন্ন ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত হয়, যেমন 1. পাশ্চাত্যের আধুনিক ভাবধারা। খ্রিস্টান মিশনারিদের চীনে আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এর ফলে চীনের সাধারণ মানুষের পশ্চাৎপদ চিন্তাধারা পরিবর্তন ঘটতে থাকে।
পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বিদেশিদের প্রতি চীনের মানুষদের শ্রদ্ধার মনোভাব তৈরি হতে থাকে। এভাবে প্রাচীন কনফুসীয় মতাদর্শের উপর নির্ভরশীল চীনের রক্ষণশীল সমাজ সংস্কৃতি ক্রমে চ্যালেঞ্জের মুখে পড়তে শুরু করে। ম্যাককেনজি লেখা দ্য 19th সেঞ্চুরি হিস্ট্রি গ্রন্থে ইউরোপীয়দের আদর্শ ও অগ্রগতির অকুণ্ঠ প্রশংসা করা হয়। দুই বুদ্ধিজীবীদের উদ্যোগ। খ্রিস্টান মিশনারিদের আধুনিক শিক্ষার প্রভাবে চীনে বহু প্রগতিশীল বুদ্ধিজীবী যুবকের আত্মপ্রকাশ ঘটে। ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে চীনের প্রগতিশীল সমাজ সংস্কারক ও বুদ্ধিজীবীগণ চীনের সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির সপক্ষে অভিমত ব্যক্ত করেন। অনেকেই মনে করতেন যে মাঞ্চু রাজবংশের শাসনের অবসান ঘটিয়ে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কার আন্দোলনের প্রয়োজন রয়েছে। 1898 সংস্কার আন্দোলন। পাশ্চাত্য ভাবধারায় প্রভাবিত চীনের বুদ্ধিজীবীদের উদ্যোগে 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে। চীনের প্রাচীন ও পিছিয়ে পড়া ভাবধারা ছেড়ে পাশ্চাত্য অনুকরণে আধুনিক ভাবধারা প্রসারের উদ্দেশ্যে আন্দোলন শুরু হয়। চীনা ও ইউরোপীয় সংস্কৃতির সমন্বয়ে এই আন্দোলন গড়ে ওঠে। চীনা দার্শনিক কাং হিউ ওয়ে এই আন্দোলনে নেতৃত্ব দেন। বিংশ শতকে আন্দোলন। খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে চীনে ছড়িয়ে পড়া পাশ্চাত্য ভাবধারার প্রভাবে চীনে এক বৌদ্ধিক আন্দোলন শুরু হয়। চীনের রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীদের মধ্যে প্রবল লড়াইয়ের সময় এই বৌদ্ধিক আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এই আন্দোলনের মূল বিষয় ছিল প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সমন্বয়ে আধুনিক চীন গড়ে তোলা। পৃষ্ঠা 181। বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে চীনের প্রাচীন কনফুসীয় দর্শন ত্যাগ করে পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষা গ্রহণ ও জীবন পরিচালনার দাবি জোরদার হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন কাং হিউ ওয়ে এবং লিয়াংচি চাও প্রমুখ বুদ্ধিজীবী। 5 ছাত্রদের ভূমিকা। চীনের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষিত যুবকরা মিশনারিদের আধুনিক ভাবধারার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। বিংশ শতকের শুরুতে চীনের বহু ছাত্র আধুনিক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আমেরিকা, ফ্রান্স, জাপান ও অন্যান্য দেশে পাড়ি দেয়। আমেরিকায় পাঠরত ছাত্রদের মধ্যে অগ্রগণ্য হু শির অন্যতম লক্ষ্য ছিল বিপ্লবী আন্দোলনের পরিবর্তে আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়ে নতুন চীন প্রতিষ্ঠা করা। হু শি চীনের সাহিত্যের ক্ষেত্রে বিপ্লবের বিশেষ প্রয়োজন অনুভব করেন। শিক্ষা লাভের পর তারা স্বদেশে ফিরে এসে চীনের চিরাচরিত ঐতিহ্য কুসংস্কার ছেড়ে আধুনিক পাশ্চাত্য ভাবাদর্শ গ্রহণের পক্ষে প্রচার চালান। এর ফলে চীনে এক বৌদ্ধিক ও সাংস্কৃতিক আন্দোলন জোরদার হয়ে ওঠে। উপসংহার। ইউরোপীয় খ্রিস্টান মিশনারিরা চীনে আধুনিক পাশ্চাত্য ভাবধারার প্রসার ঘটালো তাদের অতি সক্রিয়তার ফলে তাদের বিরুদ্ধে চীনের সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষপূর্ণ মনোভাব জেগে ওঠে। তারা ধর্মান্তরিত খ্রিস্টান ইউরোপীয় মিশনারি বিদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত গির্জা, বিদ্যালয়, হাসপাতাল, ব্যাংক, রেলপথ প্রভৃতি ধ্বংসের উদ্যোগ নেয়। ঐতিহাসিক ইমানুয়েল সু মনে করেন যে প্রচলিত ধর্মমতে বিরুদ্ধচারণকারী ধর্ম হিসাবে খ্রিস্ট ধর্মই চীনের বিদেশিদের বিরোধিতার মূল কারণে পরিণত হয়।